আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রফিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে গণিতের যে ভিডিওগুলো আনছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে পরিমাপের ত্রিকোণমিতির ওপর এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের একটা আইডিয়া নিয়ে নিয়েছি। ওইখানে কিন্তু কুইক রিভিশনও ছিল। তো ওই ক্লাসটার মধ্যে কুইক রিভিশন, এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল। ওইখানে সংক্ষিপ্ত প্রশ্নকে আমি এক কথায় প্রশ্ন বলে ফেলছিলাম, বাট ওইগুলো হবে সংক্ষিপ্ত প্রশ্ন, ক বিভাগ যেটা আর কি। আর আজকে হবে তোমাদের খ বিভাগ। এটা খ বিভাগ, বুঝতে পারছো? এখান থেকে তোমাদের খ বিভাগ। এখান থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো হয় না, সেগুলো আর কি আমরা আজকে দেখার চেষ্টা করব। তো গত ক্লাসে যেহেতু আমরা কুইক রিভিশন বিষয়টা দেখে ফেলেছি, আজকে আর কুইক রিভিশন আসবে না, আজকে আমরা ডাইরেক্ট প্রশ্নতে ঢুকে যাব। তো আমাদের 2 মার্কের প্রশ্নগুলো কেমন হতে পারে, এগুলো তোমাদের খ বিভাগ লেখা থাকবে যে এক কথা উত্তর দাও। আর গতকালকে যেটাতে লেখা ছিল এক কথা উত্তর, ওইটা হবে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, যাই হোক। তো এক কথা উত্তরের আমরা যদি প্রথমেই দেখি আমাদের চ্যাপ্টারের শুরুর দিকে কি কি প্রশ্ন আসতে পারে। তো এখানে তোমাদের একটা প্রশ্ন যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ও কি কি। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি, তাই না? ওই যে আমাদের সমকোণী ত্রিভুজের 3টা বাহু হয়, এই 3টা বাহুগুলোকে নিয়ে আমরা দুইটা দুইটা করে নিয়ে আমরা অনুপাত করলে এরকম 6 রকমের আমরা অনুপাত পেতে পারি। ওই 6 রকমের অনুপাতগুলোকে আমরা নামকরণ করে থাকি sin cos tan cos sec cosec। এখন অনুপাত কয়টা? 6টা। আর কি কি? তো এখন আমরা অনুপাতগুলোর নাম লিখে দিই। এখন অনুপাতগুলো কিন্তু আবার তোমরা সংক্ষিপ্ত নামটাই বেশি দেখে থাকো বা আমরা বেশি ইউজ করে থাকি। এটা কিন্তু 2 ক্যাটাগরি, একটা পূর্ণ নাম আর একটা সংক্ষিপ্ত নাম। তো আমরা এখানে পূর্ণ নাম আর সংক্ষিপ্ত নাম দুইটাই লিখে দিই। পূর্ণ নাম, হ্যাঁ, আর এখানে লিখবো সংক্ষিপ্ত নাম। তো আমাদের পূর্ণ নামগুলো কিরকম? সাইন না, সাইন আসলে দেখতে হয় SINE, আর এটা সংক্ষিপ্ত নাম হয় শুধু সাইন। দেন হয় কস, তাই না? আমি সংক্ষিপ্ত গুলা লিখি, তাহলে তোমাদের জন্য বেটার হবে। সাইন কস টেন কট সেক, আর কোসেকেরটা লিখবো পরের পেজে। সাইন কস টেন কট সেক কোসেক, তাই তো? তো সাইন আর সাইনের পূর্ণরূপ SINE। কজেরটা কোজাইন, কোসাইন। এরপর টেনেরটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট। কট কোট্যানজেন্ট। কি এটা? কোট্যানজেন্ট। সেক, সেকেরটা সেকেন্ড। আর কোসেক হবে কোসেকেন্ড। কি হবে? কোসেক কি হবে? কোসেকেন্ড। এই কোসেক, এটা কি? কোসেকেন্ড। এখন তোমরা কোসেককে আবার কি সংক্ষেপে CSC উচ্চারণ করে থাকো, তাই তো? এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। এখন দেখো দ্বিতীয় প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এটা একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা একটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। ABC একটা সমকোণী ত্রিভুজ। এখানে তুমি AB বাহু জানো, BC বাহু জানো। এখন প্রশ্ন AC কত। এখন দেখো এটা কোনো প্রশ্ন হলো বলো তো? একদম বাচ্চাদের প্রশ্ন। এটা তুমি AC কিভাবে বের করতে পারবা? সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্যটাকে মনে করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে লেখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এগুলা যেহেতু এক কথায় প্রকাশ, তো মানে এক কথায় উত্তরটা এত বেশি ডিপ লিখতে হয় না, তুমি অ্যান্সারটা দেখতে পারলেও 2 মার্ক পেয়ে যাবা। এখানে টিচার দেখবে না যে তুমি কি মানে একদম বড় 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 ভাবে করছো কিনা, ঠিক আছে? কারণ প্রশ্নের হেডলাইনে কি এক কথায় উত্তর, তুমি কয় কথায় আর লিখবা? খুব বেশি হলে একটু অঙ্ক করতে পারো, ছোট একটা অঙ্ক করতে পারো। একদম এমন না যে 1 পেজ ধরে অঙ্ক করতেছো, ঠিক আছে? তাও আমরা এরকম কিছু অঙ্ক তোমাদেরকে দিচ্ছি যেন তোমাদের স্কিলটা ডেভেলপ হয়। আচ্ছা, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার। অতিভুজটাকে বলতো সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। গত ক্লাসে এগুলো কিন্তু আলোচনা হয়েছে। তো অতিভুজ স্কয়ার, এই একা অতিভুজ স্কয়ার হবে কি বলতো? এই যে ভূমি আর এই লম্বের স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ BC স্কয়ার প্লাস AB স্কয়ার। এখন দেখো তোমাকে বের করতে হবে AC। তার মানে দেখো শুধু AC ইকুয়াল টু কি লেখা যাবে? এটাকে বর্গমূল করে দিতে হবে, BC স্কয়ার প্লাস AB স্কয়ার। এখন দেখা যাচ্ছে তোমার BC কত, দেখো তো, √3। তাহলে এখানে স্কয়ার করলে কি হয়ে যাবে বলো তো? √3 স্কয়ার প্লাস AB কত? 1, তাহলে 1 এর স্কয়ার। এখন আমাকে বলো √3 স্কয়ার করলে কত পাবা? 3 পাবা। এটা করলে 1 পাবা, আর এখানে তাহলে √4 পাবা। এই অ্যান্সার কত? 2। তার মানে AC এর মান কত আসতেছে বলো তো? সুতরাং AC ইকুয়াল টু আসতেছে 2। এই আমাদের অ্যান্সার।
বুঝতে পারছো? এখন দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে চিত্রে sin θ = what? চিত্রে sin θ হচ্ছে what? এখন তুমি যদি দেখো আমরা sin θ কিভাবে বের করে থাকি, এ দেখো আমাদের থিটা কোনটা, দেখো এই যে আগে কোণ বের করো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, দেখো এই হচ্ছে সমকোণটা, তাহলে এটা কি বলতো অতিভুজ, একদম ফিক্সড অতিভুজটাকে এসি। এখন তোমাকে কোন কোণের সাপেক্ষে অনুপাতটা বের করতে বলতেছে থিটা, থিটার জন্য তাহলে দেখো থিটা কোণের অপোজিটটা এবিটা লম্ব, আর এটাকে আমরা কি বলবো ভূমি, তার মানে দেখো অতিভুজ লম্ব ভূমি, ক্লিয়ার? এখন দেখো আমাদের sin থিটা বের করতে বলছে, sin থিটার জন্য আমার কি লাগবে, sin থিটার অনুপাত কি, সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ, কি লাগবে এই কোণের লম্ব লাগবে আর অতিভুজ লাগবে। এখন দেখো তুমি অতিভুজ জানো, অতিভুজ জানো না, এই দেখো মাত্রই তুমি কি পিথাগোরাসের কনসেপ্টে দেখছো দুইটা বাহু জানা থাকলে অতিভুজ কিভাবে বের করতে হয়। তাহলে এখন দেখো তুমি সেম কনসেপ্টে আগে অতিভুজটা বের করে ফেলো, দেন হচ্ছে আমরা ত্রিকোণমিতির সাইন থিটার যে মানে সাইনের যে অনুপাত সেটার মাধ্যমে সাইন থিটা বের করে ফেলবো। তাহলে এখন দেখো আমরা কি করব, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা হচ্ছে ফার্স্ট আগে হচ্ছে এসি বের করে নেব। এসির জন্য তাহলে দেখো এখন আমি যদি একটু শর্টকাট করি, মানে √BC² প্লাস AB², দেখো কেউ কি কষ্ট পাবা, এটা কিন্তু দেখো আস্তে আস্তে লিখছিলাম যে অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখন একটু ডিরেক্ট করলাম, ঠিক আছে, কারণ আমার এতটুকুই অঙ্ক না, আমার এটা একটা জায়গায় অ্যাপ্লাই হবে। তাহলে এখানে BC² মানে কত বলো তো 8², আর এটা কত হয়ে যাবে 6², দেখো 8 8 64, 6 6 36, তাই তো, তো এটা হয়ে যাবে √100, আর এটা মান পেয়ে যাবা 10, কত পেয়ে যাবা 10। এখন তাহলে দেখো আমাকে বলো তুমি তার মানে এসির মানটা এখন বের করে ফেললা, এসির মান কত আসছে 10, যেটা আসছে কত 10। তাহলে এখন আমাকে বলো যে সুতরাং sin থিটা কত হবে, sin থিটা অনুপাতটা আগে লেখো, কি হবে সাগরে লবণ অতি, তো লবণ বলতে থিটার লবণ মানে লম্ব বলতে কি বোঝায় এবি, আর অতি বলতে কি বোঝায় অতিভুজ অর্থাৎ এসি। তাহলে এবির মান লেখো 6, এটা কত 10, এটাই आंसर। এখন একটু কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে উপরে আসবে কত 3, আর এখানে আসবে হচ্ছে 5, এই হচ্ছে আমাদের sin থিটার आंसर 3/5। বুঝা গেছে? এখন তাহলে দেখো আগেরটা পারলে তাহলে এটাও একদমই কি দুধ ভাত টাইপের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে tan থিটা = what। এখন দেখো থিটা কোথায়, থিটা কোথায়, এই যে এইটা হচ্ছে থিটা, এটা সমকোণী ত্রিভুজে এটা কি বলতো অতিভুজ, এটা অতিভুজ, এই থিটার জন্য দেখো এটা লম্ব এটা কি ভূমি। এখন তোমার লাগবে হচ্ছে tan থিটা, tan থিটা কিভাবে বের হয়, টাকার লোভ ভয়ঙ্কর বা টেরা লম্বা ভূত, যে যেটা মনে রাখতে পারে, টাকার লোভ ভয়ঙ্কর মানে লম্ব বাই ভূমি, যে লোভ লোভ দিয়ে লম্ব আর ভয়ঙ্করের ভূমি, আর আমি তোমাদের শিখাচ্ছিলাম হচ্ছে টেরা লম্বা ভূত, টেরাটা হচ্ছে ট্যান, ট্যানের অনুপাত হচ্ছে লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। তো এই কোণের কি লাগবে লম্ব জানতে হবে, আর কি লাগবে ভূমি জানতে হবে, বাট ভূমিটা তো জানো না, তুমি অন্য দুইটা বাহু জানো, বাট আমাদের কোনো সমস্যা নাই, পিথাগোরাস একটা খুব সুন্দর উপপাদ্য দিচ্ছে, আমরা ওইটা দিয়ে আগে ভূমিটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলো, এখানে অতিভুজকে দেখো তো এসি, তার মানে দেখো এই AC² কি হবে বলো তো AB² প্লাস BC², দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটো আগে পড়ে লিখলে তো কোনো সমস্যা নাই। তো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে BC, তাহলে BC²টাকে এক পাশে নিয়ে আসো, তাহলে BC², তাহলে কি হবে BC² এই পাশে থাকুক, এই AB² বাম ডান থেকে বাম পাশে আসছে, দেখো বুঝো কথাটা, আমার বিসি লাগবে খালি, এজন্য BC² এক পাশে থাকুক, এই এবি কে এই পাশে নিয়ে আসছি, তাহলে তুমি কি লিখতা AC² মাইনাস AB² = BC², ওইটাকে আমি আগে লিখতেছি, তাহলে BC² হবে হচ্ছে কি দেখো AC² মাইনাস AB², বুঝতে পারছো? এখন আমার লাগবে হচ্ছে সিম্পল শুধু বিসি, তার মানে এটাকে কি করতে হবে বর্গমূল করে দিতে হবে, অর্থাৎ AC² মাইনাস AB²। এখন আমাকে বলো এসির মান কত বলো তো, এই যে এসি দেখতে পাচ্ছ এসি হচ্ছে 13, তার মানে 13², হ্যাঁ, আর AB², এবি কোথায় দেখো, এই যে এবির দিকে তাকাও, এবি হচ্ছে 5, তার মানে হচ্ছে 5²। এখন দেখো 169 হয়ে যাবে না, 13 এর বর্গমূল ক্যালকুলেটর চেক করে দেখো, এটা হয়ে যায় 169 মাইনাস 5 এর স্কয়ার করলে কত পাবা 25 পাবা, এটা কত পাবা 25 পাবা। এখন দেখো এখানে তুমি ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে হচ্ছে তোমার √144,
বুঝে গেছে? আর এটা আসবে তোমার হচ্ছে 12। এগুলো হচ্ছে কি তোমরা 9 10 যখন পার করবা, ইন্টারমিডিয়েট পার করবা, এগুলো বুঝে যাবে, এগুলো পিথাগোরাসের নাম্বার। এই 5 12 13 হইলে হচ্ছে এই পিথাগোরাসের এই সূত্রটা মেনটেন হয়। তো এটা 5 আর এটা 13 থাকলে এখানে অবশ্যই 12ই আসবে। এটা তোমরা এখন না বুঝলে অঙ্ক করতে করতে নিজেরাই জেনে যাবা। বুঝতে পারছো? পিথাগোরাসের নাম্বার যেমন 3 4 থাকলে অতিভুজ 5 হবে। বুঝতে পারছো? যাই হোক, তো এটা আসছে আমাদের কত বলতো? 12। তার মানে দেখো বিসির মানটা আমরা বের করে ফেলছি। এখন তাহলে তুমি লিখবা যে সুতরাং tan থিটা, সুতরাং tan থিটা কি লেখা যাবে? টেরা লম্বা ভূত। তাহলে দেখো এই কোণের যে লম্বা আর এই হচ্ছে ভূত, তার মানে 5/12। আচ্ছা 5/12 আগে লিখো না, আগে হচ্ছে এটা উঠাও। এবি বাই বিসি, যে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি, তাই না? এটা কত আসছে 5 আর এটা কত আসছে 12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এখানে তোমাদেরকে এরকম একটা চিত্র দেওয়া, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, এখানে একটা চিত্র দেওয়া, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এই হচ্ছে অতিভুজ। আর এই দেখো এখানে একটা কোণ দেওয়া, এই কোণটাকে আমরা উচ্চারণ করি ফাই। কি উচ্চারণ করি? ফাই। এই যে এটাকে, এটাকে এই উচ্চারণটা করা হয় ফাই। ঠিক আছে? আচ্ছা এখন এই ফাই কোণ, ঠিক আছে, তাহলে দেখো এই ফাই কোণ অতিভুজ কি সমকোণের, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ, এটা একদম ফিক্সড। এই ফাই কোণের দেখো তো এই যে এটা কি হবে বলতো? ওই যে ভূমি মানে সন্নিহিত বাহু, আর এর বিপরীত বাহুটাকে কি বলবো আমরা? ওই যে বিপরীত বাহু অথবা লম্ব। এটা তুমি জানো। এখন তোমাকে বলা হচ্ছে সাইন ফাই, কস ফাই, টেন ফাই, কট ফাই, সেক ফাই, কোসেক ফাই কে সমকোণী ত্রিভুজটির বাহুগুলির অনুপাতের মাধ্যমে লেখো। দেখো আমাকে বলো তুমি সাইন ফাই কি লিখবা বলো? সাইন ফাই, সাইনের অনুপাতটা কি হয়? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তাহলে সাইন ফাই দেখো লবণ, লবণ বলতে লম্ব, তার মানে দেখো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতি বলতে কি বুঝাবে? অতিভুজ। ঠিক আছে, তুমি এখানে লবণ, সরি লম্ব লিখলেও সমস্যা নাই, লবণ লিখলে সমস্যা আছে। ঠিক আছে, লবণ লিখো না। আচ্ছা এখন দেখো কস ফাই, কজের অনুপাত হচ্ছে কি বলতো? কলকাতায় ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এই কোণের ভূমি, ভূমি বলতে সন্নিহিত বাহু লিখবা এখানে, তাই না? তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লিখবা, সন্নিহিত বাহু আর অতিতে অতিভুজ। ঠিক আছে, এরপর দেখো টেন ফাই, এরপর এটা কি বলতো? টেন ফাই। টেন ফাই মানে কি? টেরা লম্বা ভূত, তার মানে লম্বা ভূত মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ঠিক আছে, এটাই। এখন দেখো আমাদের আরো কি কি আছে? সাইন কস টেন গেল, এরপর হচ্ছে কট। আমি হচ্ছে পাশাপাশি লিখি, ঠিক আছে? এই দেখো কট ফাই আমি চোখ বন্ধ করে লিখবো। কি করব? ট্যান কে উল্টায় লিখবো। ট্যান যদি হয় বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, মানে যে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, মানে এটা উল্টায় লিখবো। তাহলে এটা হবে কি বলো? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ঠিক আছে, ঠিক একই ভাবে দেখো কস, কস থেকে আমি কাকে লিখবো? সেক কে। তাহলে দেখো সেক ফাই, এটা কোনো ব্যাপার না। কি হবে? তোমরা নিচে নিচে লিখবা, আমার জায়গা হচ্ছে না দেখে, যে তোমরা টেনের পরে কি লিখবা? কট। বুঝতে পারছো? কট কে কি করবা? টেন কে উল্টা লিখবা। এরপর কি লিখবা? সেক, সেক কি করবা? কোস কে উল্টা লিখবা। এরপর লিখবা নিচে কোসেক, কোসেক কি হবে? সাইন কে উল্টা লিখবা। তো দেখো সেক লিখবা কিভাবে? কস কে উল্টা লিখবা। তাহলে কস হচ্ছে যদি সন্নিহিত বাহু বাই অতিভুজ হয়, তাহলে এটা হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। আচ্ছা এরপর দেখো সাইন ফাই, সাইন ফাই থেকে এখন দেখো ইজিলি কি লিখে দিবা? কোসেক ফাই। এটা কি হবে বলো? অতিভুজ বাই বাই বিপরীত বাহু। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন 2 মার্কের। এখন দেখো 45 ডিগ্রির জন্য, 45 ডিগ্রি কোণের জন্য
ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান লেখো। তার মানে আমাদের 45 ডিগ্রির জন্য হচ্ছে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টা মান লিখতে হবে। মানে তোমার কাছে এটা জানতে চাচ্ছে sin 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান কত, এরকম করে সবগুলা। এখন 45 ডিগ্রি মান কিন্তু মুখস্থ রাখা আমি শিখেছি কি 1/√2 1/√2 1 1 √2 √2 একদম সিরিয়ালি লিখবা sin cos tan cos sec cosec। তাহলে এই হচ্ছে sin cos tan cot sec cosec। 45 ডিগ্রিটা মনে রাখা কিন্তু একদম সহজ কি 1 1/√2 1/√2 এরপর হচ্ছে 1 1 √2 √2। বুঝা গেছে? এই হচ্ছে রেজাল্টটা। আর একদমই না পারলেও তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, বাট ওইগুলো খুবই লজ্জার বিষয়, এগুলো কইরো না। পদে পদে এর মানে বড় ক্লাসে উঠলে ধরা খাবা। ক্যালকুলেটরে তুমি যদি এগুলো বের করা শিখবা। আমাদেরও আছে, এখানেও দেখো আমি তোমাদেরকে দিয়ে বলছে sin 62 ডিগ্রি মান বের করো, ওইগুলা ক্যালকুলেটর করবা। বাট এই যে এই টাইপের ডাটাগুলোকে মনে রাখা ফরজ, বুঝতে পারছো? একদমই ফরজ কাজ। এখন দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের জন্য তোমাকে এখন অনুপাতগুলোর মান বের করতে হবে। এখন দেখো 30 ডিগ্রির জন্য কিভাবে শিখেছিলাম বলতো? তুমি হচ্ছে তিনটা মনে রাখতে পারলে কিন্তু চলে, sin cos tan তিনটা মনে রাখবা, বাকিগুলো উল্টা উল্টা লিখবা, হয়ে যাবে। তো 30 ডিগ্রি গুলা যদি আমি লিখে দিই, দেখো এই যে এটা sin 30 ডিগ্রির জন্য, তারপর হচ্ছে cos 30 ডিগ্রির জন্য, sin cos, এরপরটা হচ্ছে tan 30 ডিগ্রির জন্য। এখানে হচ্ছে 60 ডিগ্রি গুলো লিখি, sin 60 ডিগ্রির জন্য, cos 60 ডিগ্রির জন্য, tan 60 ডিগ্রির জন্য। আচ্ছা এখন দেখো sin 30 ডিগ্রি মান বলো, হাফ √3/2 1/√3, এইটুকু মনে রাখতে বলছিলাম, হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3। এখন কি করবা? কট লিখবা না, জাস্ট এই tan কে উল্টায় লেখো, tan কে উল্টায় লিখলে হয়ে যাবে √3। এরপর তুমি কি লিখবা বলো তো? sec লিখবা না, cos কে উল্টায় লিখবা 2/√3। এরপর দেখো sin এর থেকে কি লিখবা? cosec লিখবা না, cosec 30 ডিগ্রি, তাহলে sin কে উল্টায় লেখো 2। বুঝতে পারছো? আর 60 ডিগ্রির জন্য মনে রাখতে বলছিলাম কি √3/2 হাফ √3, √3/2 হাফ √3, √3/2 হাফ √3। এই তিনটা পারলে বাকিগুলো একদমই ব্যাপার না। sin cos tan, এরপর দেখো cot 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি আর cosec 60 ডিগ্রি। এখন উল্টায় লিখলেই হয়ে যাবে, tan 60 ডিগ্রি মান যদি হয় √3, তাহলে cot 60 ডিগ্রি মান হবে, এটাকে উল্টায় লিখলে হবে 1/√3। sec 60 ডিগ্রি মান হবে cos 60 ডিগ্রি উল্টাটা অর্থাৎ 2, আর এটা হবে 2/√3। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ভ্যালুগুলো। একান্তই যদি কনফিউশনে ভুগো তুমি এটা ক্যালকুলেটরে বের করে নিতে পারো, বাট এগুলা সত্যি কথা বলতেছি করো না প্লিজ, ক্যালকুলেটর ছাড়া এগুলার মান বের করার চেষ্টা করবা। এখন দেখো 0 আর 90 ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করো। এই ম্যাথগুলো তোমাদের 2 নম্বরে একটাই আসতে পারে যে 30 ডিগ্রির জন্য অনুপাতগুলো লেখো। আমি একসাথে দুইটাই দিচ্ছি যে না তোমাদের দুইটাও আসতে পারে একসাথে। হ্যাঁ, যেমন এখানে দেখো আবার এটা একটা ছিল যে 45 ডিগ্রির জন্য অনুপাতগুলোর মান বের করো, তো এখানে তোমাদেরকে একসাথে করাচ্ছি, দুইটা দুইটা করে একসাথে করাচ্ছি, এগুলো একটাও আসতে পারে যে 0 ডিগ্রির জন্য সবগুলো অনুপাত লেখো। এখন দেখো sin 0 cos 0 tan 0 ডিগ্রি cot 0 sec 0 cosec 0 ডিগ্রি। এখন দেখো এগুলা কিভাবে শিখছিলাম মনে রাখাটা, 0 1 0 অসংগঠিত 1 অসংগঠিত, তাই না? 0 1 0 অসংগঠিত 1 অসংগঠিত, 0 1 0 অসংগঠিত 1 হচ্ছে অসংগঠিত, ঠিক আছে? আর 90 ডিগ্রিটাও দেখো তোমাদের মুখস্থ এভাবে ডাইরেক্ট শিখাচ্ছিলাম, sin 90 ডিগ্রি ইকুয়াল টু কত, cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত, tan cot sec cosec। এটার ক্ষেত্রে কি হবে, তুমি এখান থেকে আর গুণন করেও লিখতে পারো, বাট এমনি হচ্ছে কি 1 0 অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1, এই হচ্ছে প্রসেসটা, 1 0 অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1। তুমি যদি এই যে এইটা মনে রাখতে পারো, এই যে মনে করবে যে এই রেজাল্টটা এখানে যাবে আর এই রেজাল্টটা এখানে যাবে, তাহলে দেখো 0 এখানে আসছে 1 এখানে আসছে,
এরপর হচ্ছে বাকি দুটার ক্ষেত্রে যে 0 এইদিকে যাবে আর অসংগঠিতটা এইদিকে যাবে, পরে হচ্ছে 1 এদিকে যাবে, এটা এদিকে যাবে। এগুলো কিন্তু একদম শুরু থেকে শেখানো হয়েছে, মনে রাখার প্রসেস। এখন যদি বলো যে এটা তুমি ফার্স্ট টাইম দেখতেছো আমার কাছে, তাহলে কিন্তু খুব বকা দেবো আমি। এর মানে হচ্ছে তুমি আগের ক্লাস করো নাই পরিমাপের ত্রিকোণমিতির, প্লাস হচ্ছে এমসিকিউ এর যে ক্লাসটা গেল কুইক রিভিশনের সেটাও দেখো নাই। আর এখন যদি তুমি বলো যে ভাই এগুলো কিভাবে লাগতেছে না, এখন আমি বকা দেবো। এই প্রশ্ন কিন্তু কেউ করতে পারবে না। জানো আমি কিন্তু অফলাইনে ট্রেড দিয়ে পড়াই, যে আমি আজকে এটা বলবো, এটা করব, আজকে যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই এটা কেন লিখছি, আমি কিন্তু চলে যাব। আমি কিন্তু এরকম থ্রেড দিই অফলাইনে, বুঝছো, মানে ইন্টারমিডিয়েটের যাদেরকে পড়াই, ওরা কিন্তু ভয় পায় অনেক। তোমরা তো দেখো যে আমি খুব সফট ভাবে এখানে পড়াচ্ছি। আচ্ছা, এখন দেখো sin 0 ডিগ্রি ও cos 0 ডিগ্রির মান ব্যবহার করে বাকি অনুপাতগুলোর মান বের করো। তো এটা অলরেডি আমরা লিখেই ফেলছি, 0 ডিগ্রির জন্য সবগুলো অনুপাত বের করে ফেলছি। বাট এখন ম্যাথটার কথাটা একটু বুঝো, এটা তোমাদের বইয়ের কিন্তু যে একক কাজ না জোড়াই কাজের মধ্যে ছিল, বুঝছো। তোমাদের ম্যাথ এই জিনিসগুলো কিন্তু আমরা বানাই নাই, তোমাদের বই থেকে কালেক্ট করা, যেন তোমাদের টিচাররা যারা প্রশ্ন করবেন তারা মূল বইকে প্রাধান্য দিয়ে যখন প্রশ্ন করবে যেন এগুলা চলে আসে। আচ্ছা, এখন দেখো sin 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রির মান ব্যবহার করে বাকি অনুপাতগুলোর মান বের করতে হবে। এই কথাটা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু কথা বলবো। কি কথা বলবো জানো? দেখো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, এগুলো একটু নোট আকারে লিখে রাখো। মনে রাখবা ত্রিকোণমিতির অনুপাত 6টা, sin cos tan cos sec cosec। এর মধ্যে মনে রাখবা একদম বেসিক অনুপাত, একদমই বেসিক দুইটা, এক হচ্ছে sin আর একটা হচ্ছে cos। কোন একটা কোণের সাপেক্ষে তুমি যদি sin থিটা আর cos থিটা জানো, মানে কোনটা যদি থিটা হয় তাহলে sin থিটা আর cos থিটা, এই দুইটাকে তুমি যদি জানো, এই দুটা তুমি যদি জানো তাহলে ওই থিটা কোণের বাকি সবগুলা তুমি জানো। কি বললাম? এই দুটা হচ্ছে একদমই বেসিক অনুপাত দুইটা। এই দুইটা বেসিক মানে তো বুঝো একদম মূল, মানে একদম মূল। এই দুটাকে তুমি যদি জানো তাহলে বাকি সব ত্রিকোণমিতিক অনুপাত তুমি জানো। কারণটা কি? কারণ দেখো তোমাদের যে tan থিটা তৈরি হবে কি হবে, sin থিটা বাই cos থিটার মাধ্যমে, তাই না? ওই যে sin অনুপাত cos অনুপাতকে অতিভুজ দিয়ে ভাগ করলে, মানে tan অনুপাত লেখার পর অতিভুজ দিয়ে ভাগ করলে sin থিটা বাই cos থিটা চলে আসে। এটা কিন্তু সূত্র মনে রাখতে বলছিলাম, তাই না? sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো sin থিটার মান বসে দিবা, cos থিটার মানটা বসে দিবা, tan থিটা কি চলে আসবে। tan থিটা চলে আসলে দেখো cot থিটা পাওয়া কোনো ব্যাপার, cot থিটা কি হবে, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। দেখো সেই sin আর cos দিয়ে তোমার tan cot চলে আসছে। এখন কি আছে, sec আর cosec। sec বলো, sec থিটা কি, sec থিটা তো কিছু না 1 বাই cos থিটা। তাই দেখো cos থিটা জানলে এই যে 1 বাই ভ্যালুটা বসে দিবা, এটা কি sec থিটা। ঠিক একই ভাবে cosec থিটা কোনো ব্যাপার বলো, cosec থিটা হবে 1 বাই sin থিটা। তার মানে দেখছো সব ত্রিকোণমিতিক অনুপাতকে কি বলতে চাচ্ছি আমি, এই যে তোমাদের যে সব ত্রিকোণমিতিক অনুপাত আছে যেগুলা, হ্যাঁ, এগুলাকে আমরা কি করতে পারি দেখো sin cos দের মাধ্যমে প্রকাশ করতে পারি। এর জন্য এটাকে আমি বললাম এই দুইটা হচ্ছে একদম বেসিক, এই দুইটার ভ্যালু জানো মানে সবকিছুই জানো। তো এই যে এইটাই হচ্ছে এরকম একটা ম্যাথ যে sin 0 আর cos 0 ডিগ্রি মান ব্যবহার করে, তাহলে এই মানগুলো ব্যবহার করতে হবে। তো এখন দেখো আমরা শুরু করি, যে আমরা জানি কি বলতো, আমরা জানি যে sin 0 ডিগ্রির মান যেটা, এটা হয় হচ্ছে 0, আর cos 0 ডিগ্রির মান কত হয় বলতো 1। ওই যে 0 1 দুইটা লিখে ফেললাম। হ্যাঁ, এখন বাকি সব লেখো না, ঘ্যাট ঘ্যাট করে লিখে ফেলো না, আস্তে ধীরে। এই মান ব্যবহার করে বাকি অনুপাতগুলো বের করতে হবে, অর্থাৎ এই যে tan cot sec cosec বের করতে হবে। তো চলো আমরা tan বের করে দেখাই। কি tan 0 ডিগ্রি, ফর্মুলা কি, tan থিটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা। তো tan 0 ডিগ্রি কি আসবে বলতো, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রি মান কত বলতো 0, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 0 বাই 1 এর মান হচ্ছে 0, তাই না? 0 বাই 1 এর মান হচ্ছে 0, মানে ভগ্নাংশের উপরে 0 আর নিচে দুনিয়ার যত বড় সংখ্যাই থাকুক, ঠিক আছে, ধরো 2 5 0 0, ওইটাও কি আসবে 0। বাট ভগ্নাংশের উপরে দুনিয়ার অনেক বড় একটা নাম্বার, বাট নিচে 0, তাহলে এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে। উপরে 0 থাকলে সমস্যা নাই, নিচে 0 থাকলে সমস্যা। এটাও কিন্তু গত ক্লাসে ছিল যে অসংজ্ঞায়িত, আমি কিন্তু দেখাচ্ছিলাম তোমাদের কিভাবে লেখা যায়। আচ্ছা, তো tan চলে আসলো। এরপর দেখো cot 0 ডিগ্রি, তাহলে cot এর অনুপাতটাকে তুমি লেখো, এটা কি লিখবা বলো তো, cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি, অথবা লিখতে পারো 1 বাই tan 0 ডিগ্রি, একই কথা, যাই লেখো সব একই। cos 0 ডিগ্রি মান বলো 1, আর নিচে কত দেখো তো 0, দেখো এটা কি আসবে বলো তো, অসংজ্ঞায়িত।
দেখো এরকম অসংজ্ঞায়িত কিন্তু ফুল ফর্মে লিখতে হয়। আমি কিন্তু এই যে এখানে সরেয় সরেয় দিয়ে কিন্তু অভিক আমার নাম বুঝিনি, অসংজ্ঞায়িত বুঝাইছি। তো তোমরা এরকম লিখাই শোনা পরীক্ষা হলে, এই তোমরা তো আবার যা দেখো তাই লেখো। পরীক্ষা হলে শুধু লিখাই শোনা, টিচার কিন্তু তারপর খুঁজবে অ দিয়ে কি, দিয়ে অজগর নাকি অন্য কিছু, এগুলো ফুল ফর্ম লিখতে হবে, ঠিক আছে? আবার বলতেছি এগুলা কিন্তু পরীক্ষায় শুধু সরেও দিও না যদি কখনো আসে। আচ্ছা, তো tan 0 cot 0 হয়ে গেল। এরপর দেখো তোমার sec থিটা কি বলো? sec থিটা বলতে কি, এখানে থিটা তো না 0 ডিগ্রি লিখবো, sec 0 কি হবে বলো তো? 1/cos 0। cos 0 ডিগ্রি মান কত? 1, তাহলে 1/1, তাহলে অ্যানসার কত? 1। ঠিক একই ভাবে এখন লিখবো হচ্ছে cosec 0। cosec 0 ডিগ্রি কত বলো তো? 1/sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান কত বলো তো? sin 0 ডিগ্রি মান হচ্ছে দেখো 0, তার মানে 1/0, তার মানে এটা কি আসে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে দেখো বের হয়ে গেছে। এখন দেখো সেম প্রসেস, এটা করে দেবো না, এটা এসডব্লিউ। এটা জানি না কিভাবে কি করতে হয়, আমি কিচ্ছু জানি না, এটা এসডব্লিউ। এখন দেখো পরের প্রশ্ন, যে sin 32 ডিগ্রি, cos 36 ডিগ্রি, tan 52 ডিগ্রি। দেখো এই ভ্যালুগুলো তুমি জানো, আমরা এই অ্যাঙ্গেলগুলোর ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি না। আমরা বের করতে পারি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি মাঝখানেটা পারি, আর 30 60 পারি। এরকম 62, 61.5, 32, 36 এগুলো পারি না। তো তোমাদেরকে বলতেছে এগুলোর মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে বসায় দাও। অর্থাৎ এটা জানতে চাচ্ছে sin 32 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যাবে, cos 36 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যাবে, tan 52 ডিগ্রি কত লেখা যাবে, cot 61.5 ডিগ্রি কত, sec 72.6 ডিগ্রি কত, আর হচ্ছে CAC 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত। এটার হচ্ছে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার, ক্যালকুলেটরে কিভাবে উঠাইতে হয় সেটার উপর কিন্তু একটা টিউটোরিয়ালও আছে ছোট, আমি ওই ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন হচ্ছে ডাইরেক্ট ক্যালকুলেটর আমি ভ্যালুগুলো উঠায় লিখে দিচ্ছি, ঠিক আছে? আর যদি এগুলো উঠাইতে না পারো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে কিভাবে এগুলো লিখতে হয়, তো ওইখান থেকে তোমরা দেখে নিও। আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের রেজাল্টটা। তো আমরা যদি পরের প্রশ্ন দেখি, এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর মধ্যেও আমি দিয়েছিলাম যেন তোমাদের প্র্যাকটিসটা হয়। এরকম ম্যাথ তোমাদের বইয়ে কম তো, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। এখন দেখো তোমাকে বলা হচ্ছে sin 3a ইকুয়াল টু cos 3a হলে a এর মান কত, a কোনটার মান জানতে চাচ্ছে। এখন দেখো তোমার কাছে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে sin 3a ইকুয়াল টু দেওয়া আছে cos 3a। এখন দেখো এরকম যখন একটা কোণের মান বের করতে হয়, তখন তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হয় একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসার। কি করতে হবে? একটা ত্রিকোণমিতিক, 6টার যে কোনো একটাতে যেন চলে আসে, ঠিক আছে? যে কোনো একটা, এখানে sin cos tan cot sec cosec যে কোনো কিছু বসতে পারে, আর এখানে তো অ্যাঙ্গেল হিসেবে বসবেই। ইকুয়াল টু এখানে কি একটা ভ্যালু আসবে, আর এই ভ্যালুগুলো তোমাদের জন্য 9 এর জন্য একটা জানা ভ্যালু আসবে। মানে দেখো 0 ডিগ্রি জানা ভ্যালুগুলো কি 0 1, 0 অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি ভ্যালুগুলো কি হাফ, √3/2, 1/√3, এরকম একটা জানা ভ্যালুগুলো আসবে। ধরো কথা কথা আসছে tan দিয়ে আসছে, tan এর মান আসছে হচ্ছে √3, তাহলে তুমি এখানে √3 কে, যে এই একটা অনুপাত, এখানে tan কত ডিগ্রি মান √3 হয়, tan 60 ডিগ্রি মান √3 হয়। তাহলে তুমি tan বাদ দিয়ে তুমি a কে লিখতে পারো হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, যে tan ওই পাশে যে tan ইনভার্স হয়ে যাবে, বিপরীত ত্রিকোণমিতির কনসেপ্ট অনুসারে এটা আসবে, হ্যাঁ। বাট এটা তোমাদের জানতে হবে না, তোমরা এখান থেকে a ইকুয়াল টু কি লিখতে পারবা, 60 ডিগ্রি লিখতে পারবা। বাট এইটা লেখার আগে তোমাকে এখানে একটা অনুপাতে আসতে হবে। এখানে tan কেন, এখানে sec-ও আসতে পারে, ঠিক আছে? তারপর এই ভ্যালুটাকে ওই sec-এর অ্যাঙ্গেলে লিখবা। এই হচ্ছে প্রসেসটা। এগুলো ম্যাথ প্র্যাকটিস করতে করতেই তোমাদের স্কিল ডেভেলপ হয়। তো এটা দেখো এখানে তোমার কাছে আছে দুইটা, তুমি চেষ্টা করো একটাতে যাওয়ার। কিভাবে? তুমি যদি cos, দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম, মানে এটাও থিটা হলে এটাও থিটা, তুমি যদি এটাকে এই পাশে নিয়ে এসে ভাগ দাও, তাহলে দেখো কি হবে, sin 3a ডিভাইডেড বাই কি, cos 3a ইকুয়াল টু এখানে হবে 1। এখন দেখো sin 3a বাই cos 3a, এটাকে আমরা কি লিখি, sin থিটা বাই cos থিটা, এটাকে আমরা লিখি tan থিটা। তার মানে আমরা লিখবো কি tan 3a ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো এই যে একটা অনুপাতে চলে আসছে না, একটা ত্রিকোণমিতিক অনুপাতে। এখন তোমার এই 1টাকে যেভাবেই হোক তুমি tan দিয়ে প্রকাশ করার চেষ্টা করো। tan কত ডিগ্রি মান 1 হয়? তোমরা 45 ডিগ্রি চেক করে দেখো, tan 45 ডিগ্রি মান কি আসে, 1 আসে। বুঝতে পারছো?
তাহলে এখন দেখো tan আর tan কাটাকাটি, যে তুমি কি লিখতে পারো যে সুতরাং 3a = 45 ডিগ্রি। tan আর tan টা এখান থেকে বাদ দুইটা। হ্যাঁ, এখন তুমি কি লিখবা বলো তো? তাহলে a = হবে হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 3, সুতরাং a = হচ্ছে 15 ডিগ্রি। a = কি 15 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। বুঝে গেছে? এখানে তোমাদের আরো পেঁচাইতে পারতো যে 2 এর মান কত, 2a, তাহলে a আগে বের করে 2 মানে কি 2 গুণ হইতো, তার মানে 30 ডিগ্রি। এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। 13 নম্বর প্রশ্ন দেখো, এখানে তোমাকে বলে দিচ্ছে a এর মান 45 ডিগ্রি হলে এই জিনিসটার মান কত। দেখো তুমি জানো যে কি বলতো a = কি বলতো 45 ডিগ্রি। এখন কার মান বের করতে হবে, এটা একটু যদি উঠাও, 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। তোমাদের এই জিনিসটা একটু জানাই দিই। হ্যাঁ, দেখো এই জিনিসটা জানো, দেখো ধরো 5 × 5 এটাকে তোমরা কি লেখো 5 স্কয়ার। ধরো তোমার কাছে আছে x × x, এটাকে তুমি কি লেখো x স্কয়ার। ঠিক আছে? ত্রিকোণমিতির ক্ষেত্রে ধরো তোমার কাছে আছে sin θ × sin θ, তাই না? সেম আর সেম জিনিস গুণ আকারে থাকলে এটাকে কি আমরা স্কয়ারে লিখি। এটা দেখো sin θ × sin θ, তুমি এটা লিখতে পারো, দেখো sin θ এই যে হোল স্কয়ার। দেখো x × x কি লেখো x স্কয়ার, তো sin θ আর sin θ কি লেখা যাবে sin θ হোল স্কয়ার। এখানে একটা জিনিস তুমি করবা না, ওই পাপ করবা না, এটা পাপ, এটা উচ্চ মাধ্যমিকে উঠলে বুঝতে পারবা। এই পাপটা করবা না, অনেকে এই পাপটা করে, sin θ স্কয়ার লিখে দেয়। এটা একটা ভিন্ন কথা। এখানে সাইন এর পরে দেখো এখানে কি বসে অ্যাঙ্গেল, তুমি অ্যাঙ্গেলের স্কয়ার লিখছো, এইটা আর এটা এক কথা না। sin θ হোল স্কয়ার sin θ স্কয়ার এটা এক কথা না। এই পাপটা কেউ করো না, এই কারণে লাল কালিতে করলাম। ঠিক আছে, এই পাপটা কেউ করো না। তোমরা কি করবে, এটাকে আরেকটা প্রসেস হচ্ছে লেখার, এটাকে আমরা লিখি এভাবে, ওই যে সাইন এই স্কয়ারটা যে এইখানে দেই sin স্কয়ার θ। বুঝতে পারছো কি বললাম? এই মাঝখানের পাপ কাজটা খালি করো না, জাস্ট স্কয়ারটাই মাঝখানে দিয়ে দিবা, তাইলেই হবে। এখন দেখো, তার মানে আমি যদি কোথাও বলি যে tan স্কয়ার θ, এর মানে কি বলতো দুইটা tan θ এর গুণ ইনটু tan θ ইনটু tan θ। বুঝতে পারছো? কোথাও যদি আমি বলি যে tan কিউব θ, tan না, ধরো tan দিয়ে কেন দেখাবো, আমি বললাম যে sec কিউব θ, sec কিউব θ, এর মানে হচ্ছে তিনটা sec θ গুণ আকারে আছে, sec θ ইনটু sec θ ইনটু sec θ। এটাকে চাইলে একবারে হোল ব্র্যাকেটের মাধ্যমে কিউব দেওয়া যায়, আর না হলে যে এইখানে কিউবটা দেওয়া যায়। বাট যাই করো থিটার উপর স্কয়ার, থিটার উপর কিউব, এই কাজটা করো না। ঠিক আছে, এখন এখানে তাকায় দেখো, এখানে তোমার আসছে যে 1 - tan স্কয়ার a, তার মানে এটা আসলে তোমার এই যে 1 - tan a এটার হোল স্কয়ার। বুঝে গেছে? বা দুইবার তুমি লেখো tan a × tan a, আমরা দুইবার কেন লিখবো, হোল স্কয়ারে লিখবো। ঠিক একইভাবে এটা 1 + tan a কি বলতো হোল স্কয়ার। এখন তুমি কি করবা, সুন্দর মতন দেখো, তোমার কাছে a এর মান 45 ডিগ্রি, তাহলে এখন দেখো এই মানটা বসে দাও। তাহলে 1 - tan এর মান হচ্ছে কত 45 ডিগ্রি, এই হচ্ছে হোল স্কয়ার। নিচে হবে 1 প্লাস এটা কত tan 45 ডিগ্রি, এই হচ্ছে কি বলতো হোল স্কয়ার। এখন tan 45 ডিগ্রি মান তুমি কিন্তু জানো। ঠিক আছে, না জানলেও তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, বাট এগুলো বললাম তো লজ্জার বিষয় ক্যালকুলেটরে হাত দেওয়া। তো tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 হবে, তাহলে 1 - 1 কত আসবে, 1 - 1 এই দেখো হোল স্কয়ার। নিচে আসবে কি 1 + 1 হোল স্কয়ার। তো এখন তাহলে উপরে আসবে 1 - 1, নিচে আসবে 1 + 1, তো উপরে আসবে 0, নিচে আসবে 2, ফাইনালি आंसरটা আসবে কি 0। দেখছো এই आंसरটা কি আসবে 0। তাহলে tan a এর মান 45 ডিগ্রি, tan স্কয়ার a, tan 45 ডিগ্রি মান 1, এটা স্কয়ার এর উপরে 1 1 0। বুঝা গেছে? আচ্ছা দেখো 14 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে 7 tan θ = 12 হলে cos θ কত। এগুলা কিন্তু এমসিকিউ ছিল, এমসিকিউ প্রশ্নের মধ্যে এগুলা ছিল, একটু অন্যভাবে ছিল। এখানে তোমাদেরকে ডাইরেক্ট দেওয়া থাকতো tan θ = এত। তো দেখো তোমার কাছে আছে tan θ, তাই না? দেখো কিভাবে আছে একটু উঠাও, 7 tan θ = হচ্ছে কত 12, তোমাকে যেতে হবে কোথায় cos θ তে। আচ্ছা এখান থেকে দেখো তো শুধু tan θ = কি লেখা যায়, শুধু tan θ = কি লেখা যাবে 12/7। তাই দেখো tan θ অনুপাত কি লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত। তার মানে তোমাকে এখন এখানে কি করতে হবে বলো তো, একটা ত্রিভুজ কনসিডার করতে হবে।
ধরো এইটা তোমার থিটা ছিল, এই যে এটা সমকোণ, সমকোণ ছাড়া অন্য দুইটা যে কোনো একটাকে থিটা ধরলাম। থিটা কোণ যদি হয় তাহলে এই কোণে কি হবে বলতো? এই যে লম্ব হচ্ছে এই যে এটা আসবে, এটা হচ্ছে 12, আর এটা কি বলতো? ভূমি, অর্থাৎ কত বলতো? 7। এটা কত? ভূমি কত? 7। এখন দেখো এই যে নামকরণ করো, এটা এ, এটা বি, আর এটা সি। তোমার কি লাগবে? cos থিটা। তাহলে এই কোণে দেখো যে থিটা কোণের জন্য cos বের করতে গেলে তোমার কি লাগবে? কলকাতায় ভূত অতি, তার মানে দেখো যে ভূমি লাগবে আর অতিভুজ লাগবে, অর্থাৎ এই সিটাও লাগবে। এই সি তো এখানে নাই। আগে হচ্ছে তাহলে পিথাগোরাসের কনসেপ্ট অনুসারে তুমি কি করবা, যে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি করতে পারো বলো তো? আমরা লিখতে পারি যে এসি, দেখো একটু ডাইরেক্ট লিখি, এসি হচ্ছে রুট ওভার এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন বলো রুট ওভার এ বি, এ বির মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার, আর এটা হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার, তাহলে এটা আসবে 144, আর 7 সাথে হচ্ছে 49, তাই না? তাহলে এটা দেখো তো রুট করে কত আসবে? 144 প্লাস এটা আসবে রুট ওভার 193। তুমি চাইলে এটাকে আবার দশমিকে নিতে পারো, তাহলে দশমিকে নিলে কত আসে? 13 পয়েন্ট সামথিং আসবে, দশমিক আসবে, বাট এভাবে লিখে রাখো, সমস্যা নাই। রুট ওভার 193। এখন তোমাকে দেখো cos থিটা কত বের করতে হবে, যে সুতরাং cos থিটা, তোমার মেইন ইন্টেনশন ছিল তো cos থিটা বের করা। cos থিটা বের করতে গেলে কি লাগবে দেখো তো? ভূমি, কলকাতায় যে ভূত আছে অতিভুজ, ভূমি হচ্ছে দেখো, ভূমি দেখো বিসি ডিভাইডেড বাই এসি আসবে। এখন দেখো বিসির মান কত আসছে? বিসির মান আগে থেকে দেওয়া 7, আর এসি কত আসলে দেখো? রুট ওভার 193। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন দেখো তোমাদেরকে এবিসি একটা ত্রিভুজ দেওয়া, যেখানে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, আর এসি 13 সেন্টিমিটার, বিসি 5 সেন্টিমিটার। কোণ বিএসি থিটা হলে tan থিটার মান কত? তার মানে দেখো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, তুমি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করো, ঠিক আছে? কি করবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করবা। এখন সমকোণী ত্রিভুজের এই বিটা হচ্ছে 90, তার মানে এখানে এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, বি তে 90 ডিগ্রি, এটা বি ফিক্সড। তুমি এখানে বি দিতে পারবা না, বি এইটাই হবে। এখন এ আর সি তুমি যেখানে মন চায় দাও, এই হলো এ, এই হলো সি। এখন বলছে এসি হচ্ছে 13, দেখো এই যে এটা হচ্ছে 13, তার মানে কি? একদম অতিভুজটা তোমাকে দিয়ে দিচ্ছে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, অতিভুজ তুমি জানো। এখন বলতেছে বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, দেখো এই যে বিসি হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তুমি এখানে এখানে একক লিখতে পারো সেন্টিমিটার, বাট আমরা যেহেতু দেখতেছি সব সেন্টিমিটার সেন্টিমিটার লিখতেছি না, ফাইনাল অ্যান্সারে তুমি যে সেন্টিমিটার লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বা লেখো, সমস্যা নাই। আচ্ছা, এবং দেখো বলছে কোন বিএসি থিটা, তার মানে দেখো বিএসি, বি বিএসি এই কোণটা তার মানে হচ্ছে থিটা। থিটার পরিচয় তোমাকে দিয়ে দিচ্ছে। থিটা হলে tan থিটার মান কত? দেখো tan থিটা এই কোণের, তাহলে tan থিটা কি আসবে? 13 লম্বাভূত, এই যে লম্বা বলতে এই যে এই কোণের লম্ব বিপরীত বাহু, আর এই কোণের ভূমি কোণটা দেখো এবি, তার মানে আগে তোমাকে এবি বের করতে হবে। আগে কি করতে হবে? এবি বের করতে হবে। তাহলে আগে দেখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা অনুসারে আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা লিখতে পারি যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার। কি যে লম্ব মানে এই সমকোণী ত্রিভুজের এই যে এবি আর বিসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? অতিভুজ স্কয়ার। আমার লাগবে হচ্ছে এবিটা, তাই তো? আমার কি লাগবে হচ্ছে এবি। তার মানে দেখো এই এবি স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, বা এবি ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন এসি কত দেখো? এ থেকে সি এটা হচ্ছে 13, তাহলে 13 এর স্কয়ার মাইনাস এটা কত? বিসি কত দেখো তো? 5, তার মানে 5 এর স্কয়ার। এটা তুমি দেখো 12 পাবা। ওই যে আজকে কিন্তু শিখেছিলাম যে এই 5 থাকলে এটা 13 থাকলে এটা 12 হবে, বা এটা 12 হলে আরেকটা 5 হয়, পিথাগোরাসের নাম্বার এগুলা, ঠিক আছে? তার মানে দেখো এটা 12, এই দেখো এখন একক লেখো, এগুলো কি এই এবি আর বিসি কি ছিল? সেন্টিমিটারে, তার মানে এবিও আসবে কিসে? অবশ্যই আসবে সেন্টিমিটারে। আচ্ছা বুঝলাম।
তো এখন বলতেছে tan থিটার মান কত। এখন তুমি tan থিটা বের করতে পারো। এখন এখন তুমি tan থিটা বের করতে পারো। সুতরাং এখন tan থিটা, এই চিত্র অনুসারে tan থিটা, তাই না? এই কোণের কি হবে? tan এর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। এই কোণের লম্ব হচ্ছে যে এইটা, আর ভূমি হচ্ছে এইটা, অর্থাৎ বিসি বাই এবি। বিসি বাই এবি। এখন দেখো বিসি কত? বিসি হচ্ছে 5, আর এবি কত বলতো? এবি হচ্ছে 12। তাহলে এটাই आंसर, 5/12। বুঝতে পারছো? তো এখন হচ্ছে দেখো 16 নম্বর প্রশ্নটা। এখানে বলা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ বলতে কি বুঝো? তো দেখো আগে থেকে কিন্তু এগুলো এক্সপ্লেন করা। তো আমাদের হচ্ছে এটা যদি হয় কোনো একটা ভূমিতল, হ্যাঁ, মাটি চিন্তা করো। তো এটার নাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে আমরা বি। এখন হচ্ছে এটা হচ্ছে ধরো আমাদের মধ্যবিন্দু বলতে এইখান থেকে আমরা সবকিছু কাউন্ট করব। কোনো কিছু দূরত্ব, হ্যান ত্যান হাবি যাবে, এগুলো আমরা কাউন্ট করব, ঠিক আছে? দেখো আমরা ভূমির উপর দাঁড়ায় আছি, আমি এটা একটা ভূমির একটা পয়েন্টের উপর দাঁড়ায় আছি, এখানে আমিও যদি দাঁড়ায় থাকি একটা পয়েন্টে, অবশ্যই কোনো না কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি। তো এটা হচ্ছে ওই পয়েন্টটা। আচ্ছা, এখন ধরো হচ্ছে এই ভূমিতলের উপরে যদি একটা বিন্দু থাকে, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে পি, এই বিন্দুটার নাম হচ্ছে পি। তাহলে এখন দেখো এই আমার থেকে পি যদি আমি ডিসটেন্স নেই, এখানে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না? এই কোণটাকে আমরা বলি উন্নতি কোণ। এটাকে আমরা কি বলি? উন্নতি কোণ। বুঝে গেছে? তার মানে ভূমিতলের, এটা ভূমিতল, ভূমিতলের উপরে অবস্থিত কোনো বিন্দু এই ভূমির সমান্তরাল রেখার সাথে, দেখো এখন ভূমির সাথে অ্যাঙ্গেল হবে এমন কোনো কথা নাই। তুমি যদি ভূমির সমান্তরালে একটা রেখা নাও, এই যে ধরো এই রেখাটা নিলা, হ্যাঁ, এখন দেখো এই যে এই কোণটা আর এই যে ভূমির সমান্তরাল রেখা, এই যে এই কোণ, দেখো এই কোণ আর এই কোণ সেম হয়, এটা জানো? যাই হোক, তো ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা? ভূমিতলের নিচে যদি হয়। তো ধরো এখানে একটা পয়েন্ট আছে কিউ, তাহলে এই পয়েন্ট থেকে এটা যদি আমি কানেক্ট করে দিই, তাহলে এইখানে যে আরেকটা কোণ উৎপন্ন হবে, ধরো এটা থিটা প্রাইম দিলাম, এটা হচ্ছে আমাদের সেই অবনতি কোণটা, অবনতি কোণ। তার মানে আমরা যদি একটু সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে চাই, আমি আবার এক্সাম্পল দেবো, সমস্যা নাই। সংজ্ঞার মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই যে ভূমিতলের উপরস্থ কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলবো উন্নতি কোণ। তাহলে ভূমিতলের উপরস্থ কোনো বিন্দু, উপরস্থ কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাকে কি বলে? উন্নতি কোণ বলে। তাহলে এই চিত্রে উন্নতি কোণটা দেখো, এই যে এইটাতে না, বি ও পি, তার মানে কোণ বি ও পি হচ্ছে উন্নতি কোণ। কোণ বি ও পি হচ্ছে এখানে উন্নতি কোণ। ঠিক আছে? এখন দেখো অবনতি কোণ কি বলবো? ভূমিতলের নিচে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, সমান্তরাল রেখা বলতে আমি যদি এই রেখাও নিই একটা, দেখো ভূমিতলের সমান্তরাল রেখা না, এই কোণ, এই যে এই কোণ আর এই কোণটা কি সেম, এইটাই হচ্ছে কি অবনতি কোণ। যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে অবনতি কোণ বলা হয়। তাহলে যে আবার ভূতলের নিচে অবস্থিত ভূতলের নিচে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।
ঠিক আছে। তো আমাদের এখানে অবনতি কোণটাকে এই চিত্র দেখো তো, এই যে বি ও কিউ, তাই এখানে হচ্ছে কোণ বি ও কিউ হচ্ছে অবনতি কোণ। এখানে অবনতি কোণ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 2 মার্কের জন্য লেখার, যা যা লেখার কথা তা তা লিখে দিলাম। এখন আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, এগুলো শেষ, ঠিক আছে, অ্যান্সার শেষ। আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো এখন ধরো এই হচ্ছে একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিং এ একজন এখানে দাঁড়ায় আছে, আমি এই বিল্ডিং এ হচ্ছে আমি এখানে দাঁড়ায় আছি। তো এখন দেখো এখানে ধরো তুমি দাঁড়ায় আসছো, এখানে আমি দাঁড়ায় আছি, এখানে তুমি দাঁড়ায় আসছো। এখন তোমার থেকে আমার যদি একটা সংযোগের রেখা টানি, এই যে তোমার থেকে আমার যে সংযোগের রেখাটা টানলাম, হ্যাঁ, তাহলে দেখো যে এই যে তুমি ভূমি, দেখো আমি কি ভূমিতলের উপরে অবস্থান করতেছি না, আর এটা তুমি, তাহলে এই যে এই কোণটাই হচ্ছে কি বলতো উন্নতি কোণ, তাই না? উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে কি উন্নতি কোণ। আবার ধরো এখানে এটা হচ্ছে আমি, তুমি আছো এখানে, তাহলে যে সংযোগটা টানলাম এটা, তাই দেখো তো এইটা, এই যে এই রেখাটা ভূমির সমান্তরাল রেখা কি এটা না? তাহলে এই যে এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, দেখো এই যে ভূমির সমান্তরাল রেখা টানলাম একটা, এটার সাথে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে আবার অবনতি কোণ। বুঝা গেছে? এটা হচ্ছে কি অবনতি কোণ, এটা হচ্ছে দেখো উন্নতি কোণ, আর এটা কি অবনতি কোণ। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির বাস্তবিক প্রয়োগ দেখব, যেটা এটা কিন্তু তো খুব আসতে পারে, এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ। দেখো এখানে কি বলা হচ্ছে, মেইনলি তোমাদের চ্যাপ্টারটা শুরুই হচ্ছিল তোমাদের বইয়ে এই টাইপের প্রশ্নগুলা সমাধান করার মাধ্যমে। এখানে বলা হচ্ছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য হয় 240 মিটার। এটা দিয়ে বুঝো, তার মানে মিনারের উচ্চতা কত এটা জানতে চাচ্ছে। তার মানে এখন দেখো তোমাকে এখানে একটা মিনার আছে, মিনার বলতে একটা টাওয়ার চিন্তা করতে পারো, এই ধরো একটা মিনার। এখন এটা ছায়া পড়তেছে, সূর্য থাকলে এটা কি পড়তেছে, ছায়া পড়তেছে। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। তার মানে দেখো ছায়া তাহলে অবশ্যই এভাবে পড়লো, মাটিতেই তো পড়বে ছায়া, এই পাশে বা এই পাশে, এই পাশে পড়লো। এই ছায়ার দৈর্ঘ্য তুমি জানো এটা হচ্ছে 240 মিটার। এখন বলছে কি সূর্যের উন্নতি কোণ, সূর্য তো উপরে তাই না, উন্নতি কোণ বলতে বোঝাচ্ছে এই টাওয়ারের, এই দেখো এই যে ছায়া থেকে শীর্ষের যেটা কানেক্ট করবা, এই যে এই ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা বোঝাচ্ছে 60 ডিগ্রি, উন্নতি কোণটা। বুঝা গেছে? এখন দেখো এই কনসেপ্টটুকু দাও, এখন তোমাকে বলতেছে এই টাওয়ারে বা মিনারের উচ্চতাটা বের করতে। তাহলে দেখো তুমি এখন এরকম নামকরণ করো যে ধরি মিনারের উচ্চতা হচ্ছে এবি, ধরি মিনারের উচ্চতা হচ্ছে এটা এবি, এবি ইকুয়াল টু তুমি ধরলে হচ্ছে আবার এইচ, এইচ ধরতে পারো নাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, তুমি শুধু এবি লিখতে পারো, উচ্চতা ইকুয়াল টু এবি, ঠিক আছে। এখন ধরো যে ছায়া, ছায়া হচ্ছে বিসি, দেখো ছায়া দৈর্ঘ্য, ছায়া দৈর্ঘ্য দেখো বিসি, বিসি ইকুয়াল টু তুমি জানো 240 মিটার। আর এইখানে যে কোণটা দেখো কোণ বিএসি, বা তুমি লিখতে পারো যে এই সি কোণ, কোণ সি ইকুয়াল টু হচ্ছে কত দেখো তো 60 ডিগ্রি। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না, তুমি এই উচ্চতাটা বের করতে পারবা। দেখো সি কোণটাকে তো জানো, সি কোণটাকে তো জানো তাই না? এই কোণের সাপেক্ষে দেখো তুমি কাকে বের করতে চাচ্ছ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা কি হয়ে যায় লম্ব। এটা পরীক্ষায় লিখবা না, জাস্ট এমনি লিখলাম, হ্যাঁ। এটা হচ্ছে কি লম্ব, লম্ব বের করতে চাচ্ছ। আর আরেকটা ডাটা তুমি জানো, দেখো এই যে 240, এটা কি দেখো তো এই কোণের এটা কি ভূমি। তার মানে দেখো লম্ব বের করতে চাচ্ছ আর ভূমি জানো, তাহলে তোমার এই লম্ব আর ভূমি রিলেটেড কোন অনুপাত তুমি জানো? তুমি জানো হচ্ছে ট্যান অনুপাত। এখন লেখা হচ্ছে সুতরাং ট্যান 60 ডিগ্রি, এই যে কোণ সি, সি হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ সি যেটা ট্যান 60 ডিগ্রি যেটা, এই অনুপাতটা কি আসবে দেখো তো লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ বাই 200, আস্তে ধীরে লিখি, এইচ কে কি লিখবো, লম্ব কত দেখো তো এবি, এবি, আর ভূমি কত দেখো তো বিসি। এখন দেখো ট্যান 60 ডিগ্রি মান আবার তুমি জানো, ওই যে 60 ডিগ্রি ভ্যালুগুলো দেখো √3/2 হাফ √3, 3 নাম্বার হচ্ছে √3, আর এবি মান হচ্ছে এইচ, বিসি মান দেখো 240, এই হচ্ছে 240। তার মানে দেখো এইচ এর মান আসবে হচ্ছে 240 এর সাথে ইনটু √3। ক্যালকুলেটরে দেখো এটা কত আসে, ঠিক আছে, এটা দেখো 240 ইনটু √3, 415.692 মিটার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মিনারের উচ্চতা। এগুলো দেখো 2 মার্কে আসতে পারে। এখানে ফার্স্টে হচ্ছে কি কি আসছে, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবে দেখবো বের হয়ে গেছে।
পরেরটা দেখো 18 নম্বর। এখানে বলা হচ্ছে, এটা দেখো যে ময়ের অঙ্কগুলা, যে 18 ফুট উঁচু একটা খুঁটি, মই আর খুঁটি একই, সমস্যা নাই, যাও, খুঁটি ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ স্পর্শ করে। তার মানে কি বোঝাচ্ছে, তোমার কাছে এরকম একটা খুঁটি আছে, ঠিক আছে, এই খুঁটিটা 18 ফুট উঁচু। দেখো তুমি আগে এটা লেন্থ জানো, এই লেন্থ টোটাল কত, টোটাল লেন্থ হচ্ছে 18 মিটার। এখন এটা ভেঙে গেছে, ভেঙে বিচ্ছিন্ন আবার হয় নাই, বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে, দেখো যে বাঁকা অংশটা, এই যে যেটা ধরো এই যে ভেঙে গেছে, তাই তো, এই যে বাঁকা অংশটা এই যে এরকম হয়ে গেছে, দেখো দেখো ভূমির সাথে কত ডিগ্রি, যেটা বিচ্ছিন্ন অংশটা, মানে ভাঙা অংশটা বিচ্ছিন্ন না হয়ে যেখানে এখনো লেগেই আছে, এই হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে। এখন বলছে খুঁটিটি মাটিতে কত দূরে, মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল। তার মানে দেখো খুঁটিটি দেখো যে মাটি হতে কত উঁচুতে, তার মানে দেখো এইটা জানতে চাচ্ছে, কি চাচ্ছে, এইটা জানতে চাচ্ছে, কথা বুঝতে পারছো? তো ধরো আমরা ধরলাম যে এক্স উচ্চতায়, কত উচ্চতায়, এক্স উচ্চতায় খুঁটিটি মাটি হতে এক্স উচ্চতায় ভেঙেছিল, তাই লিখি যে ধরি খুঁটি, খুঁটিটি, খুঁটিটি, তাই না, আচ্ছা দুইবার হয়, মাটি হতে এক্স উচ্চতায় ভেঙেছিল। ঠিক আছে, এখন দেখো এইটুকু এক্স, আর এই দেখো এইটা আর এইটা, দেখো এই ভাঙা অংশটা উপরে উঠে গেলে এটা কি হয়ে যাবে 18। তার মানে দেখো কতটুকু অংশ ভাঙছে, উচ্চতা এতটুকু, এক্স উচ্চতা তুমি যদি ধরো, টোটাল উচ্চতা তো হচ্ছে 18, তার মানে ভেঙে গেছে কত, 18 মাইনাস এক্স। আবার বলি, এতটুকু খুঁটি হচ্ছে 18, ভেঙে গেছে এক্স উচ্চতায়, তারপরে কতটুকু ভেঙে গেছে, 18 মাইনাস এক্স, এই যে তার মানে দেখো এই যে এইটা, এটা হচ্ছে কত, 18 মাইনাস এক্স। আমাদের এই কনসেপ্ট অনুসারে, আমরা যে কনসেপ্ট বললাম সেই কনসেপ্ট অনুসারে এটা কি বলতো, 18 মাইনাস এক্স। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন, এই এক্স কিভাবে বের করা যায়, এক্সটা কিভাবে বের করা যায়। এখন দেখো আমরা এখানে কি কি, দেখো তুমি এখানে একটু এই জিনিসটার দিকে তাকাও, তোমার কাছে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে, তোমার দেখো এইটা কি, দেখো তো এই কোণের সাপেক্ষে লম্বা, আর এটাকে কি লেখা যায়, অতিভুজ না, এই কোণের সাপেক্ষে অতিভুজ তো কখনো চেঞ্জ হয় না, এটা তো 90 ডিগ্রি, এই বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এই হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। তার মানে দেখো তো তুমি একটু সাইন থিটা এখানে অ্যাপ্লাই করো, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায়, দেখো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এই কোণের লম্বটা কত, এক্স, আর অতিভুজটা কত, দেখো তো 18 মাইনাস এক্স, এক্স আর কি বলতো 18 মাইনাস এক্স। বুঝতে পারছো কি করলাম, সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ, তো সাইন 30 ডিগ্রি হচ্ছে এক্স বাই 18 বাই এক্স। এখন দেখো সাইন 30 ডিগ্রি মান তুমি আবার জানো যে এটার মান হচ্ছে হাফ, এই হচ্ছে হাফ ডিভাইডেড ইকুয়াল টু 18 মাইনাস এক্স ডিভাইডেড বাই 18 মাইনাস এক্স। এখন একটু আর গুণন করো তো, আর গুণন করলে তুমি পাবা 18 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2x। এখন দেখো এই এক্স ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে, 3x। তাহলে দেখো এই যে মাইনাস এক্স এই পাশে যে প্লাস এক্স হয়ে যাবে 3x। তার মানে দেখো এক্স এর মান তুমি পাবা 18/3, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 6 মিটার। এক্স এর মান কত হচ্ছে 6, তার মানে 6 মিটার। আমরা তো বলছি যে মাটি হতে এক্স উচ্চতা ভাঙবে, তার মানে 6 মিটার উচ্চতা এটা ভেঙে যাবে। বুঝতে পারছো, এখানে কিন্তু দেখো কোনো বাহু তুমি এক্স্যাক্টলি জানো না, বাট এটাও এক্স এটাও এক্স দিয়ে প্রকাশ করছো, তার মানে তুমি একটা ত্রিকোণমিতিক অনুপাত লেখো। এই সমীকরণে দেখো একটা সমীকরণে এক্স ছাড়া আর কেউ আননোন আছে, নাই, একটা সমীকরণে একটা আননোন যার মান তুমি জানো না, তার মানে এটা বের হয়ে যাবে। বুঝতে পারছো, এখন তুমি যদি ধরতে যে না এটা ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই চলে আসতো, একটা সমীকরণে দুইটা এক্স ওয়াই মানে দুইটা অজানা রাশি যদি চলে আসে তাহলে কিন্তু বের হয় না। আচ্ছা এখন দেখো 9 নম্বরটা, 19 নম্বরটা। এখানে বলা হচ্ছে একজন লোক নদীর তীরে দাঁড়িয়ে দেখলো, তার মানে একটা লোক নদীর তীরে আছে, হ্যাঁ, নদীর তীরে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা কথাটা বুঝো, এখানে হচ্ছে একটা লোক নদী এখানে দাঁড়ায় আছে, নদীর তীর হচ্ছে এখানে, বুঝতে পারছো, তার মানে দেখো এই যে নদী এভাবে আসতেছে, দেখো এই যে এইভাবে আর এইভাবে, এই হচ্ছে আমাদের নদী, এই পাশে এক তীর এই পাশে এক তীর। এখন কি হচ্ছে, লোকটা এখানে দাঁড়ায় আছে, এখানে লোকটা দাঁড়ায় আছে, আর অপর তীরে দেখো তীর এইখানে হচ্ছে একটা টাওয়ার আছে এইভাবে। কথাটা বুঝতে পারছো, দেখো এই যে নদী এভাবে আসতেছে, এই হচ্ছে নদী হয়ে যাচ্ছে, পানি এভাবে ফ্লো হচ্ছে, তুমি হচ্ছে একজন লোক নদীর এপারে দাঁড়ায় আছে আর এই পাশে হচ্ছে টাওয়ারটা,
তা আমরা ওইটাই আঁকতেছি, আমরা পুরো নদী আর রাখলাম না, আমরা এখানে একটা পয়েন্ট বুঝালাম, একটা তীর, এই তীর, এই পুরো তীরের একটা পয়েন্ট দিয়ে বুঝাচ্ছি, এই যে পুরো একটা রেখা, এটাকে একটা ডট দিয়ে বুঝাচ্ছি। আর অপোজিট তীর যে এভাবে আসতেছে, তাই না, যে এইভাবে এটাকে একটা ডট দিয়ে বুঝাচ্ছি। ঠিক এখানে আছে কি বলতো, একটা কি বলা যেতে পারে, এখানে আছে হচ্ছে একটা কি কি এটা নাম কি দিচ্ছে বলতো, টাওয়ার, এটা টাওয়ার। হ্যাঁ, এই টাওয়ারটা হচ্ছে 150 মিটার লম্বা। এখন বলছে এই লোকটার এই যে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, তার মানে দেখো টাওয়ারের শীর্ষ তো অবশ্যই ভূমিতলের উপরে, তাহলে এখান থেকে তুমি যদি এটা কানেক্ট করে দাও, যেটা যদি কানেক্ট করে দাও, ঠিক আছে, আর এই যে ভূমি কোণটা, এই যে এটা ভূমি বলতে তো নদী, নদীর, তার মানে দেখো যে নদীর এই পার থেকে এই পার, তাই না, মাঝখানের দূরত্বটা মানে নদীর বিস্তার, যেটা বের করতে বলছে, তার মানে এটা হচ্ছে নদীর কি বলতো, বিস্তার। আর এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে নদীর বিস্তার কত, নদীর বিস্তার তাহলে তুমি ধরে নাও এটা এক্স, ধরে নাও এটা এক্স, সমস্যা কি? তাহলে এখন তুমি এবিসি দিতে পারো, দেখো যে একদম ফর্মাল ওয়েতে, ফর্মাল বলতে একদম ভদ্রভাবে অঙ্ক করতে পারো। ভদ্রভাবে বলতে যে এ বি সি ধরবা, এ বি ইকুয়াল টু এইচ লিখবা, বি সি ইকুয়াল টু 240 লিখবা। আমি ছোটকাল থেকে একটু অভদ্র ছিলাম, ডাইরেক্ট এক্স ওয়াই ধরে অঙ্ক করতাম। তোমাদেরও আমি কিন্তু এই অভদ্রটাই শেখাচ্ছি, যে এত এবিসি ধরার টাইম নাই, তোমার হচ্ছে এই কোণ 60, এই কোণের অপোজিট বাহুটা তুমি জানো। আর এটা এই যে নদীর বিস্তার মানে নদীর প্রস্থ, এই পার থেকে এই পারের দূরত্ব, এটা জানতে চাচ্ছ এক্স, লিখবা খালি একবার যে নদীর বিস্তার কত, নদীর বিস্তার ইকুয়াল টু এক্স হলে, এই দেখো চিত্র অনুসারে তোমার কি আসে দেখো তো, এই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব, লম্ব আছে। আর তুমি কি বের করতে চাচ্ছ, এই কোণের দেখো তো এই এক্সটা কি, দেখো তো ভূমি, লম্বার ভূমি রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাত তুমি জানো, লম্বার ভূমি নিয়ে তুমি ট্যান জানো, তাহলে ডাইরেক্ট লেখো ট্যান কত, অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি কি আসবে, এই হচ্ছে লম্ব, আর এই হচ্ছে কি বলতো, ভূমি। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে 150 ডিভাইডেড বাই ট্যান 60 ডিগ্রি। তো এই হচ্ছে 150, ট্যান 60 ডিগ্রি মান কত বলো তো, √3। এটা একটু ক্যালকুলেটরে দেখো, বের করে দেখো কত আসে, 150 ভাগ √3, এই হচ্ছে 86.6। বুঝতে পারছো, তার মানে আমাদের নদীটা 86.6 মিটার চওড়া। এই দেখো এই হচ্ছে একটা পার, এই হচ্ছে একটা পার, পানিতে এইভাবে ফ্লো হচ্ছে, এই পারে দ্বারা এই পারে একজন মানুষ টাওয়ার দেখতেছে, তাই যে নদীর বিস্তারটা আমরা বের করে ফেলছি ত্রিকোণমিতি খাটায়। তো 2 নম্বরের প্রশ্নের জন্য এই ম্যাথটা এতটুকুই তোমাদের জন্য আসতে পারে, বাট এরপর তোমাদের দৃশ্যপট নির্ভর আছে, এই ম্যাথটা কিন্তু আরেকটু ভালো একটা কনসেপ্ট হচ্ছে, একই কনসেপ্ট দেখো, প্রশ্ন দেখো যে একজন লোক নদীর তীরে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আগের ম্যাথের ডাটা। এখন বলতেছে লোকটি নৌকা যোগে নদীর টাওয়ারের দিকে কি করলো, যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে ধরো হচ্ছে স্রোত ধাক্কা দিতে দিতে সে সোজাসুজি অপরভাবে পৌঁছে নেয়। এখন দেখো তুমি পাখি হয়ে যাও একটু, ঠিক আছে, পাখি হয়ে যাও, পাখি হয়ে গেলে কি সুবিধাটা, তোমার তো নদী আসতেছিল এইভাবে, তাই না, তুমি এখন তোমার চোখ এইখান থেকে চলে এইভাবে চলে যাও, মানে তুমি নিজেকে ড্রোন চিন্তা করো, তাই ড্রোন থেকে নিচের দিকে নদী দেখতেছো, তাহলে ড্রোনের চোখে তুমি যদি দেখো, তাহলে নদীকে তুমি দেখতে পারবে এভাবে। এই হচ্ছে একটা লোক এখানে দাঁড়ায় আছে, আর এই দেখো যে টাওয়ার, টাওয়ারটা কি এরকম উচ্চতে থাকবে না, তোমার যদি চোখ এখানে থাকে, পাখির চোখে তুমি যদি দেখো, তাহলে তো দেখবা যে এখানে টাওয়ার, তাই না। এখন আমি তো আর এখান থেকে উঁচা কিছু দেখাতে পারবো না, এই কলমটাকে চিন্তা করো টাওয়ার, আর এই যে এখানে যে দাগটা দিচ্ছি গোল, এটা হচ্ছে মনে করো যে টাওয়ারের এ হয়ে আছে, এই জায়গাটাতে কি আছে, টাওয়ার আছে। এখন স্রোত হচ্ছে ধরো এইভাবে প্রবাহিত হচ্ছে, বুঝতে পারছো, স্রোত কি হয়ে যাচ্ছে এইভাবে। তো একজন লোক কি করলো, সোজাসুজি রওনা দিল, এভাবে রওনা দিল, দেখো এই যে নদীর বিস্তারটা কিন্তু আমরা বের করে ফেলছি আগের ম্যাথে, আগের ম্যাথে দেখো আমরা নদীর বিস্তারটা বের করে ফেলছি 86.6 মিটার, ভালো কথা। তো সে এইখানে বের হলো, দেখো এটা যদি একটু লিখে রাখি 86.6 মিটার। হ্যাঁ, যদি তোমার অঙ্কের ডাটা চেঞ্জ হয়, তাহলে যে এখানে ডাটা চেঞ্জ করে তোমার অন্য মান আসবে, এটা তুমি বের করে নিবা, বের করার প্রসেসটা তো দেখাচ্ছি, তাই না। আচ্ছা এখন দেখো, এখন লোকটা কি করলো, স্রোতের কারণে ঠিক সোজা রওনা করে সোজা পৌঁছাতে পারে না, স্রোতের কারণে ধাক্কায় সে এখানে পৌঁছেছে। এই প্রশ্নটাই দেখো, এই ডাটাটা দেওয়া যে লোকটি নৌকা যোগে টাওয়ারের দিকে যাত্রা শুরু করলে স্রোতের কারণে গাছ থেকে, গাছ না এটা টাওয়ার হবে, ঠিক আছে, এটা টাওয়ার হবে, গাছ থেকে না, টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছায়। এই দেখো টাওয়ার এখানে না, যে টাওয়ার সে পৌঁছাইছে অপর পারে, বাট এখান থেকে কতটুকু দূরে পৌঁছাইছে, বুঝে এতটুকু হচ্ছে 10, এই যে এতটুকু হচ্ছে 10, ঠিক আছে, এইখানে পৌঁছাইছে। এখন প্রশ্ন হচ্ছে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, তার যাত্রা স্থান ছিল এইটা, তার গন্তব্য কোথায়, সে এইখানে পৌঁছেছে, এই যে এইটা জানতে চাচ্ছে।
তুমি চাইলে এখানে নামকরণ করতে পারো, এই হচ্ছে এ টাওয়ার, ধরো বি, এই যে বি তে আছে টাওয়ার, তাই না? কোথায় আছে টাওয়ারটা? বি তে। তুমি তো পাখি চোখে দেখতেছো এই যে বি তে, আর সে পৌঁছেছে সি তে। এবি, এবি মানে কি? নদীর প্রস্থ তুমি অলরেডি জানো। বিসি মানে কত দূরে গিয়ে পৌঁছেছে, টাওয়ার থেকে কত দূরত্বে পৌঁছেছে স্রোতের কারণে সেটা জানো। তাহলে দেখো এই আদি আর শেষ বিন্দু মানে এই যাত্রা আর গন্তব্যের দূরত্ব বের করতে পারবে না? দেখো তাহলে কি করবা, যে এসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলতো, এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি কি হবে বলো, এটাকে বর্গমূল করে দিতে হয়। এবি বলতে কি বোঝানো হচ্ছে, ডাইরেক্ট ভ্যালুটা বসে দাও। এবি বলতে এই এক্স যেটা, অর্থাৎ 86.6, 86.6 হোল স্কোয়ার, আর বিসি বলতে 10 স্কোয়ার। এটা যা আসবে ওইটাই তোমাদের অ্যান্সার। আমি আর করবো না, ঠিক আছে? এইটা আমি আর করবো না। এই আচ্ছা লিখে দিই অ্যান্সার, খারাপ লাগবে না হলে। 86.6 স্কোয়ার প্লাস 100, এটা আসবে হচ্ছে 87.175 মিটার। তো এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নগুলা। আর আজকে আমরা চেষ্টা করছিলাম এক কথা উত্তর মানে খ বিভাগ 2 নাম্বার প্রশ্নগুলো কভার করার জন্য। তোমাদের যে এই প্রশ্নগুলো আসবে এমন তো কোনো কথা বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি পুরো বইয়ের কনসেপ্টগুলোকেই তোমাদেরকে দেখানোর, যেন তোমরা এগুলো দেখে তোমাদের প্র্যাকটিস করে করে কনফিডেন্স বিল্ড আপ হয়। আর মোটামুটি সব আইডিয়াই যদি তোমার কাছে থাকে পুরো বইয়ের, তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে যেন তুমি পারো। এই ডাটা কি তোমার কমন পড়বে? কমন পড়বে না, বাট তোমার মেন জানতে হবে প্রসেসটা কি, কিভাবে তুমি ত্রিকোণমিতি যে শিখলা ওইগুলোকে কিভাবে তুমি ইউটিলাইজ করতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওইটার জন্যই হচ্ছে কিন্তু আমাদের ক্লাসগুলা। আমাদের ক্লাস কিন্তু এই ইন্টেনশনে করা হচ্ছে না যে তোমরা পরীক্ষায় মানে যেই আমরা অঙ্ক করাচ্ছি সেটাই তুমি পাবা, এমন ইন্টেনশনে করানো হচ্ছে না। এই ইন্টেনশনে করানো হচ্ছে যে যেই রকম ক্যাটাগরির প্রশ্ন আসুক না কেন, যেন তুমি এই ক্লাসগুলোর মাধ্যমে বুঝে সেগুলা করতে পারো। বুঝতে পারছো? তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।